একটু ভাবুন তো, আপনার পাশে একজন নারী বসে আছেন। হয়তো তিনি আপনার স্ত্রী, হয়তো আপনার পাশের বাসার ভাবী, হয়তো এমন কেউ যাকে আপনি চেনেন বহু বছর ধরে। তিনি হাসছেন, কথা বলছেন, চা বানিয়ে দিচ্ছেন, সংসারের সব দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু আপনি কি একবারও খেয়াল করেছেন তার হাসির আড়ালে কী লুকিয়ে আছে? তার চোখের কোণে যে ক্লান্তি, তার কণ্ঠস্বরে যে অব্যক্ত যন্ত্রণা, তার নীরবতায় যে আর্তনাদ, সেটা কি আপনি কখনো পড়তে পেরেছেন? ৩০ থেকে ৭০ বছর বয়সী একজন নারী, তিনি জীবনের এমন একটি পর্যায়ে থাকেন যেখানে তিনি সব কিছু দিতে দিতে নিজেকে ভুলে যান। তিনি মুখ ফুটে বলেন না আমি ক্লান্ত, বলেন না আমার ভালোবাসা দরকার, বলেন না আমি একা বোধ করছি, কিন্তু তিনি ইশারা দেন। প্রতিটি মুহূর্তে, প্রতিটি আচরণে, প্রতিটি নীরবতায় তিনি চিৎকার করে বলেন, শুধু আমরা শুনতে পাই না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব ২৪টি এমন গোপন ইশারা যা ৩০ থেকে ৭০ বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দেন, কিন্তু ৯৫% মানুষ সেগুলো ধরতেই পারে না। আজকের পর যদি আপনি এই ইশারাগুলো বুঝতে পারেন, তাহলে হয়তো একটি সম্পর্ক বাঁচিয়ে দিতে পারবেন, হয়তো একটি হৃদয়কে একটুখানি শান্তি দিতে পারবেন। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটি পয়েন্টও মিস করবেন না, কারণ প্রতিটি পয়েন্ট আপনার চোখ খুলে দেবে। চলুন শুরু করা যাক। পয়েন্ট ১, হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়া। প্রথম ইশারাটি খুবই সূক্ষ্ম এবং বেশিরভাগ মানুষ এটিকে স্বাভাবিক বলে উড়িয়ে দেন। আপনি দেখবেন একজন নারী হঠাৎ করে অস্বাভাবিক রকম ব্যস্ত হয়ে পড়েছেন। সারাদিন রান্না করছেন, ঘর গোছাচ্ছেন, এটা সেটা গুছিয়ে রাখছেন, যেন থামলেই কিছু একটা ভেঙে পড়বে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ব্যস্ততা আসলে কি? মনোবিজ্ঞানে এটিকে বলা হয় অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, অর্থাৎ নিজের ভেতরের যন্ত্রণা, একাকিত্ব কিংবা অপূর্ণতার অনুভূতি থেকে পালানোর জন্য মানুষ নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। একজন নারী যখন সারা দিন কাজ করেন, বিশ্রাম নেন না, থামেন না, তখন তিনি আসলে কাজ করছেন না, তিনি নিজের ভেতরের শূন্যতা ঢাকার চেষ্টা করছেন। তিনি হয়তো চান কেউ একজন এসে বলুক, একটু বসো, আমি করে দিচ্ছি। তিনি হয়তো চান কেউ তার এই অবিরাম ছুটে চলা দেখে বুঝুক যে তিনি আসলে ক্লান্ত, কিন্তু কেউ বলে না, কেউ বোঝে না, আর তিনি থামতেও পারেন না, কারণ থামলে যে ভেতরের নীরবতা আরও জোরে কথা বলবে। যদি আপনার জীবনে এমন কোনো নারী থাকেন, আপনার মা, স্ত্রী, বোন, যিনি হঠাৎ করে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, তাহলে একটু থামুন, তার দিকে তাকান, তাকে জিজ্ঞেস করুন, তুমি কি ঠিক আছো? এই একটি প্রশ্ন হয়তো তার জমে থাকা বহু দিনের কষ্ট বের করে আনতে পারে। পয়েন্ট ২, কথা কমিয়ে দেওয়া কিন্তু চুপ থাকার ভাষা। দ্বিতীয় ইশারাটি আরও বেশি গভীর। একজন নারী যিনি একসময় অনেক কথা বলতেন, গল্প করতেন, তার দিনের ঘটনা শেয়ার করতেন, হঠাৎ তিনি চুপ হয়ে গেছেন। তিনি আর আগের মতো কথা বলেন না। জিজ্ঞেস করলে বলেন, কিছু না, ভালো আছি, এমনিই। কিন্তু এই কিছু না শব্দটি আসলে একটি মহাসমুদ্রের মতো গভীর। এর ভেতরে লুকিয়ে আছে অগণিত অব্যক্ত কথা, অভিযোগ, কষ্ট আর অভিমান। মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন বারবার কথা বলে সাড়া পান না, যখন তার কথার মূল্য দেওয়া হয় না, যখন তিনি অনুভব করেন যে তার কথা শুনে কেউ কিছু পরিবর্তন করবে না, তখন তিনি কথা বলাই বন্ধ করে দেন। এটি কিন্তু শান্তি নয়, এটি আত্মসমর্পণ, এটি হতাশার শেষ ধাপ। ৩০ থেকে ৭০ বছর বয়সী একজন নারী যখন চুপ হয়ে যান, তখন তিনি আসলে বলছেন, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, এখন তোমার বোঝার পালা। কিন্তু আমরা সেই নীরবতাকে শান্তি ভেবে নিশ্চিন্ত হয়ে যাই। আমরা ভাবি ভালোই তো আছে, কোনো সমস্যা নেই, অথচ এই নীরবতাই হলো সবচেয়ে বড় বিপদের সংকেত। মনে রাখবেন, একজন নারী যখন চিৎকার করেন তখন তিনি চান আপনি শুনুন, কিন্তু যখন তিনি চুপ হয়ে যান তখন তিনি আশা ছেড়ে দিয়েছেন, আর এই আশা ছেড়ে দেওয়াই সবচেয়ে ভয়ঙ্কর। পয়েন্ট ৩, আমার কিছু লাগবে না, এই কথার আসল অর্থ। তৃতীয় ইশারাটি আমরা প্রায় প্রতিদিনই শুনি, কিন্তু কখনো গভীরভাবে বুঝি না। তোমার জন্য কিছু আনবো? না, আমার কিছু লাগবে না। তুমি কি চাও? আমার কিছু চাই না। এই কথাগুলো শুনে আমরা স্বস্তি পাই, ভাবি বাহ, কতটা নিরীহ, কতটা সহজ মানুষ, কিছুই চায় না। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ আলাদা।
একজন নারী যখন বলেন আমার কিছু লাগবে না, তিনি আসলে বলছেন আমি এতবার চেয়েছি, এতবার বলেছি, কিন্তু কেউ আমার কথা শোনেনি, তাই এখন আর চাইতেই ভুলে গেছি। মনোবিজ্ঞানী এটিকে বলা হয় লার্নড হেল্পলেসনেস, শেখা অসহায়ত্ব। যখন একজন মানুষ বারবার প্রত্যাখ্যাত হন, বারবার তার চাওয়াকে অবহেলা করা হয়, তখন তিনি নিজেই নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলেন। তিনি আর চান না, কারণ চাওয়ার কষ্ট সহ্য করার ক্ষমতা তার ফুরিয়ে গেছে। বিশেষ করে ৩০ বছরের পর থেকে একজন নারী যখন সংসার, সন্তান, পরিবারের দায়িত্ব বহন করতে করতে নিজের সব ইচ্ছাকে জলাঞ্জলি দেন, তখন এই একটি বাক্য তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়। তাই পরের বার যখন কোনো নারী বলবেন আমার কিছু লাগবে না, তখন বুঝবেন তার সবচেয়ে বেশি দরকার, শুধু তিনি চাইতে ভুলে গেছেন। পয়েন্ট ৪, অন্যের যত্ন নেওয়া কিন্তু নিজের জন্য কিছু না করা। চতুর্থ ইশারাটি এতটাই সূক্ষ্ম যে আমরা এটিকে মহত্ব বলে প্রশংসা করি, কিন্তু আসলে এটি একটি গভীর মানসিক যন্ত্রণার প্রতিফলন। লক্ষ্য করুন, তিনি সবার জন্য রান্না করেন কিন্তু নিজে ঠিকমতো খান না। তিনি সবার জামাকাপড় গুছিয়ে রাখেন কিন্তু নিজের জন্য একটি শাড়ি কেনেন না বছরের পর বছর। তিনি সবার অসুখে ছুটে যান কিন্তু নিজে অসুস্থ হলে বলেন কিছু হয়নি, এমনিতেই ভালো হয়ে যাবে। এটি কেন হয় জানেন? কারণ বছরের পর বছর ধরে সমাজ, পরিবার এবং সংস্কৃতি তাকে শিখিয়েছে তুমি সবার আগে অন্যের কথা ভাববে, তোমার নিজের জন্য ভাবা স্বার্থপরতা। এবং তিনি এই শিক্ষাটি এতটাই গভীরভাবে আত্মস্থ করেছেন যে তিনি আর নিজেকে গুরুত্বপূর্ণ মনেই করেন না। মনোবিজ্ঞানে এটিকে বলে সেলফ নেগলেক্ট, আত্ম অবহেলা। এটি একটি নীরব আত্মধ্বংসের প্রক্রিয়া। তিনি যখন নিজের যত্ন নেওয়া বন্ধ করেন, তিনি আসলে বলছেন আমি আর গুরুত্বপূর্ণ নই, আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। এটি ভালোবাসা নয়, এটি একটি চিৎকার, একটি নীরব অশ্রুত চিৎকার। যদি আপনার জীবনে এমন কেউ থাকেন, তাহলে আজই তার হাতে একটি উপহার তুলে দিন। তাকে বলুন এটা শুধু তোমার জন্য, কারণ তুমি গুরুত্বপূর্ণ। পয়েন্ট ৬, হঠাৎ পুরনো স্মৃতি নিয়ে কথা বলা। ষষ্ঠ ইশারাটি খুবই আবেগঘন এবং এটি চিনতে পারলে বুঝবেন তার হৃদয়ে কতটা শূন্যতা জমে আছে। কখনো কি দেখেছেন তিনি হঠাৎ বলে ওঠেন আগে কত ভালো দিন ছিল, আমাদের বিয়ের প্রথম দিকটা কেমন ছিল মনে আছে? ছোটবেলায় বাবা আমাকে কোলে নিয়ে ঘুরতে নিয়ে যেতেন। এই কথাগুলো শুনে আমরা হয়তো হেসে বলি এসব পুরনো কথা এখন কেন, কিন্তু আমরা বুঝি না এই পুরনো কথার পেছনে কি আছে। মনোবিজ্ঞানে এটিকে বলা হয় নস্টালজিক ট্রিগার। একজন মানুষ তখনই অতীতের সুখস্মৃতিতে ডুবে যান যখন তার বর্তমান তাকে আর সুখ দেয় না। তিনি আসলে বলছেন আমার এখনকার জীবন আমাকে খুশি করে না, আমি সেই দিনগুলোর কথা মনে করি যখন আমি সত্যিই সুখী ছিলাম। এটি একটি গভীর সংকেত। তিনি আপনাকে বলছেন আমি এখন ভালো নেই, আমি সেই আগের ভালোবাসা, সেই আগের মনোযোগ, সেই আগের সময়টুকু ফিরে পেতে চাই। কিন্তু তিনি সরাসরি বলতে পারেন না, কারণ তিনি জানেন তার কথা হয়তো কেউ গুরুত্ব দেবে না। তাই তিনি স্মৃতির আড়ালে তার চাওয়াটাকে লুকিয়ে রাখেন। পরের বার যখন তিনি পুরনো দিনের কথা বলবেন, তখন একটু থামুন, তার চোখের দিকে তাকান, বুঝতে চেষ্টা করুন তিনি কি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। পয়েন্ট ৭, ছোট ছোট বিষয়ে রেগে যাওয়া বা বিরক্ত হওয়া। সপ্তম ইশারাটি বেশিরভাগ মানুষকে বিভ্রান্ত করে, কারণ আমরা মনে করি উনি এমনিতেই খিটখিটে বা বয়সের কারণে মেজাজ খারাপ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি লক্ষ্য করবেন তিনি হঠাৎ ছোট ছোট বিষয়ে রেগে যাচ্ছেন। চায়ের চিনি একটু বেশি হলে রেগে যান, টেলিভিশনের আওয়াজ একটু বেশি হলে বিরক্ত হন, কেউ একটু দেরি করে ফিরলে মুখ কালো করে বসে থাকেন। এবং আমরা ভাবি এত ছোট বিষয়ে এত রাগ কেন? কিন্তু মনোবিজ্ঞান বলে এই রাগ আসলে সেই ছোট বিষয়ের জন্য নয়, এটি হলো জমে থাকা কষ্টের বিস্ফোরণ। যখন একজন নারী দীর্ঘদিন ধরে তার কষ্ট, অভিমান আর অবহেলার অনুভূতি চেপে রাখেন, তখন সেগুলো একটু একটু করে জমতে থাকে এবং একটি ছোট ঘটনায় সেই জমে থাকা কষ্টের বাঁধ ভেঙে দেয়। তিনি চিনির জন্য রাগ করেননি, তিনি রাগ করেছেন কারণ তিনি অনুভব করছেন কেউ তার কথা শোনে না, কেউ তাকে গুরুত্ব দেয় না, কেউ তার অনুভূতি বুঝতে চায় না, এবং সেই যন্ত্রণা চিনির অজুহাতে বেরিয়ে এসেছে। তাই পরের বার যখন তিনি ছোট কিছুতে রেগে যাবেন, পাল্টা রাগ করবেন না,
বুঝতে চেষ্টা করুন এই রাগের পেছনে কি লুকিয়ে আছে। হয়তো শুধু একটু মনোযোগ দিলেই সেই রাগ গলে গিয়ে চোখের জলে পরিণত হবে। পয়েন্ট 8, অন্যের সুখ দেখে চুপচাপ হেসে দেওয়া। অষ্টম ইশারাটি হৃদয় বিদারক। কখনো খেয়াল করেছেন যখন পরিবারের অন্যেরা আনন্দ করছে, হাসছে, ঘুরতে যাচ্ছে, তিনি পাশে দাঁড়িয়ে একটু হেসে দেন? সেই হাসিটা দেখতে সুন্দর, কিন্তু সেই হাসির পেছনে একটা গভীর বিষাদ আছে। ওরা সুখী, আমি দিতে পেরেছি, কিন্তু আমার সুখটা কোথায়? তিনি অন্যের সুখ দেখে সত্যিই খুশি হন, এটা সত্য, কিন্তু একই সাথে তিনি ভেতরে ভেতরে একটা ফাঁকা জায়গা অনুভব করেন। তিনি ভাবেন, আমার জন্য কে এটা করবে, আমাকে কে এভাবে খুশি করবে? মনোবিজ্ঞানে এটিকে বলে ভিকেরিয়াস জয়, অর্থাৎ অন্যের আনন্দের মধ্যে দিয়ে নিজের আনন্দ খোঁজা। কিন্তু এই আনন্দ স্থায়ী হয় না, কারণ ভেতরের শূন্যতা অন্যের সুখ দিয়ে পূরণ হয় না। 30 থেকে 70 বছর বয়সী একজন নারী যখন অন্যের সুখে চুপচাপ হেসে দেন, সেই হাসির আড়ালে তাকান, সেই চোখের দিকে ভালো করে তাকান, দেখবেন সেখানে একটা আলো আছে অন্যের জন্য, কিন্তু নিজের জন্য সেখানে শুধু অন্ধকার। নবম ইশারাটি, আমি ভালো আছি, জীবনের সবচেয়ে বড় মিথ্যা। নবম ইশারাটি এতই পরিচিত যে আমরা এটিকে সত্য বলে মেনে নিয়েছি, কিন্তু আজ থেকে আর মেনে নেবেন না। কেমন আছো? ভালো আছি। এই দুটি শব্দ, ভালো আছি, সম্ভবত এই পৃথিবীতে সবচেয়ে বেশি বলা মিথ্যা কথা। বিশেষ করে একজন পরিণত বয়সী নারীর মুখ থেকে যখন এই কথাটি বের হয়, তখন এর পেছনে থাকে একটি মহাসাগরের সমান গভীর কষ্ট। তিনি ভালো আছি বলেন কারণ তিনি জানেন খারাপ আছি বললে কেউ কিছু করবে না। তিনি ভালো আছি বলেন কারণ তিনি কাউকে বোঝা হতে চান না। তিনি ভালো আছি বলেন কারণ তিনি শিখে গেছেন এই পৃথিবীতে তার কষ্টের কোনো গুরুত্ব নেই। কিন্তু তিনি ভালো নেই। তার হাঁটুতে ব্যথা, কিন্তু তিনি বলেন না। তার বুকে চাপা কান্না, কিন্তু তিনি কাঁদেন না। তার একটু ভালোবাসা দরকার, কিন্তু তিনি চান না। পরের বার যখন তিনি বলবেন ভালো আছি, তখন তার হাত ধরুন, তার চোখের দিকে তাকান, বলুন, সত্যি বলো, তুমি কি সত্যিই ভালো আছো? দেখবেন হয়তো সেই মুহূর্তে তার চোখ ভিজে উঠবে, কারণ এতদিনে কেউ একজন সত্যিই জানতে চেয়েছে। পয়েন্ট 10, নিজেকে গুটিয়ে নেওয়া এবং একা সময় কাটানো। দশম ইশারাটি একটু একটু করে ঘটে, তাই বেশিরভাগ মানুষ লক্ষ্যই করেন না। তিনি আগে সবার সাথে বসতেন, কথা বলতেন, পারিবারিক আলোচনায় অংশ নিতেন, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তিনি একা ঘরে বসে থাকেন, একা বারান্দায় দাঁড়িয়ে থাকেন, একা নামাজ পড়ে বসে থাকেন। কেউ ডাকলে আসেন, কিন্তু নিজে থেকে আর মেশেন না। এটি কেন ঘটে? কারণ তিনি অনুভব করছেন তার উপস্থিতি আর কাউকে আনন্দ দেয় না। তিনি মনে করছেন তিনি একটি বোঝা, তিনি অপ্রয়োজনীয়, তিনি আর কারোর জীবনে গুরুত্বপূর্ণ নন। মনোবিজ্ঞানে এটিকে বলে সোশ্যাল উইথড্রল, সামাজিক প্রত্যাহার। এটি বিষণ্ণতা, একাকিত্ব এবং আত্মমূল্যবোধের ক্ষয়ের অন্যতম লক্ষণ। একজন নারী যখন নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নেন, তিনি আসলে পরীক্ষা করছেন, আমি না থাকলে কি কেউ খোঁজ নেবে? আমি চলে গেলে কি কারোর কিছু যায় আসে? এবং সবচেয়ে দুঃখজনক হলো, বেশিরভাগ সময় কেউ খোঁজও নেয় না, তার অনুপস্থিতি কেউ অনুভবই করে না। আর তখন তার সন্দেহ নিশ্চয়তায় পরিণত হয়, হ্যাঁ, আমি সত্যিই অপ্রয়োজনীয়। এটি যেন না ঘটে, সেজন্য আজই তাকে ডাকুন, তার পাশে বসুন, তাকে বলুন, তোমাকে ছাড়া এই পরিবার অসম্পূর্ণ। পয়েন্ট 11, হঠাৎ ধর্মের দিকে বেশি ঝুঁকে পড়া। একাদশ ইশারাটি অনেকেই ভালো কাজ বলে প্রশংসা করেন, কিন্তু এর গভীরতা বুঝতে পারেন না। আপনি হয়তো দেখবেন তিনি হঠাৎ অনেক বেশি নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, তসবিহ জপছেন, দোয়া করছেন, কান্না ভরা চোখে মোনাজাত ধরছেন। আপনি ভাবছেন, মাশা আল্লাহ, কতটা ধার্মিক। কিন্তু একটু গভীরে ভাবুন, তিনি হঠাৎ এত বেশি ইবাদতে ঝুঁকলেন কেন? অনেক সময় এটি ঘটে কারণ তিনি এই দুনিয়ার মানুষদের কাছ থেকে আর কিছু আশা করতে পারছেন না। তিনি অনুভব করছেন কেউ তাকে বোঝে না, কেউ তার কথা শোনে না, কেউ তার কষ্ট দেখে না। তাই তিনি সেই একজনের দিকে ফিরে যাচ্ছেন যিনি সব দেখেন, সব শোনেন, তার স্রষ্টার কাছে। ধর্মের দিকে ঝোঁকা অবশ্যই ভালো, কিন্তু যদি সেই ঝোঁকার কারণ হয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা, একাকিত্ব এবং হতাশা, তাহলে সেটা আমাদের জন্য লজ্জার বিষয়।
তাকে এত একা করে দিয়েছি যে তিনি আর কোনো মানুষের কাছে শান্তি খুঁজতে চান না। মনে রাখবেন, ইবাদত শান্তি দেয়, কিন্তু পাশে একজন বোঝার মতো মানুষও দরকার, দুটোই দরকার। পয়েন্ট 12, শরীরের যন্ত্রণা সহ্য করেও চুপ থাকা। দ্বাদশ ইশারাটি শুনলে হয়তো আপনার চোখ ভিজে উঠবে। তিনি হাঁটুতে ব্যথা পাচ্ছেন, কিন্তু নামাজে উঠছেন, বসছেন। তার মাথায় অসহ্য যন্ত্রণা, কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার পিঠে ব্যথা, কিন্তু সংসারের কাজ থামাননি। জিজ্ঞেস করলে বলেন, এমনিতে একটু ব্যথা করছে, ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। কিন্তু তিনি ওষুধও খান না, ডাক্তারের কাছেও যান না। আর তিনি ভাবেন, আমার জন্য কেন এত খরচ করা, আমি তো আর অত গুরুত্বপূর্ণ নই। বাচ্চাদের পড়াশোনা আছে, সংসারের খরচ আছে, আমার একটু ব্যথায় কি হবে? এটি হলো সেই নারী যিনি নিজের শরীরকে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, শুধু পরিবারকে উষ্ণ রাখতে। তিনি নিজে পুড়ছেন, কিন্তু কাউকে বলছেন না, কারণ তিনি জানেন বললেও কেউ কিছু করবে না। মনোবিজ্ঞান বলে, শারীরিক যন্ত্রণা লুকিয়ে রাখা একটি মানসিক প্যাটার্ন, যেখানে একজন মানুষ নিজেকে এতটাই কম মূল্যায়ন করেন যে তার কাছে নিজের শরীরের যত্ন নেওয়াটাও অপচয় মনে হয়। আজই তাকে ডাক্তারের কাছে নিয়ে যান, তাকে বলুন, তোমার শরীর গুরুত্বপূর্ণ, কারণ তুমি গুরুত্বপূর্ণ। এই কথাটি তার জীবন বদলে দিতে পারে। পয়েন্ট 13, সন্তানদের জন্য সব ত্যাগ করে নিজেকে ভুলে যাওয়া। ত্রয়োদশ ইশারাটি প্রায় প্রতিটি পরিবারে দেখা যায়। তিনি সন্তানদের ভবিষ্যতের জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন। তিনি হয়তো পড়াশোনা করতে চেয়েছিলেন, ছেড়ে দিয়েছেন। তিনি হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিলেন, যাননি। তিনি হয়তো নিজের জন্য কিছু করতে চেয়েছিলেন, করেননি। সব কিছু সন্তানদের জন্য। এবং সন্তানরা বড় হয়ে যায়, নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। মা পড়ে থাকেন একটি শূন্য ঘরে, সেই ঘরেই যেটা তিনি সারা জীবন ধরে সাজিয়েছেন। মনোবিজ্ঞানে একটি ধারণা আছে যাকে বলে এমটি নেস্ট সিন্ড্রোম, খালি নীড় সংলক্ষণ। যখন সন্তানরা বড় হয়ে চলে যায়, তখন একজন মা হঠাৎ অনুভব করেন তার জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। তিনি সব কিছু সন্তানদের জন্য করেছিলেন, এখন সন্তানরা নেই, তাহলে তিনি আর কার জন্য? এই শূন্যতা তাকে ভেতর থেকে খেয়ে ফেলে, কিন্তু তিনি কাউকে বলেন না, কারণ তিনি জানেন মা হিসেবে তার দুঃখিত হওয়ার অধিকার নেই, সমাজ সেটা মেনে নেবে না। যদি আপনি একজন সন্তান হন, আজই মাকে ফোন করুন, তাকে বলুন, মা তুমি কেমন আছো, আমি তোমার কথা ভাবছিলাম। এই একটি ফোন কল তার পুরো সপ্তাহটাকে আলোকিত করে দিতে পারে। পয়েন্ট 14, অল্পতেই চোখে জল চলে আসা। 14তম ইশারাটি খুবই স্পষ্ট, কিন্তু আমরা এড়িয়ে যাই। আপনি দেখবেন তিনি একটি গান শুনে কাঁদছেন, একটি সিরিয়ালের দৃশ্য দেখে চোখ মুছছেন, এমনকি কোনো কারণ ছাড়াই হঠাৎ তার চোখ ভিজে উঠছে। আমরা বলি, এত আবেগপ্রবণ কেন? কিন্তু বুঝি না এই চোখের জল আসলে কিসের। একজন নারী যখন অল্পতেই কাঁদেন, তখন তিনি আসলে সেই গানের জন্য বা সেই সিরিয়ালের জন্য কাঁদছেন না, তিনি কাঁদছেন নিজের জন্য। সেই গানের কথা, সেই দৃশ্য তার নিজের জীবনের কোনো ঘটনাকে স্পর্শ করেছে। তার ভেতরে জমে থাকা কষ্ট একটি ছোট অজুহাত পেয়ে বেরিয়ে আসছে। মনোবিজ্ঞান বলে, চাপা কান্না সবচেয়ে বিপজ্জনক। যখন একজন মানুষ দীর্ঘদিন কাঁদতে পারেন না, তখন সেই জমা কান্না অল্প একটু উদ্দীপকেই বেরিয়ে আসে। এটি দুর্বলতা নয়, এটি দীর্ঘদিনের চাপার ফল। তাকে কাঁদতে দিন, তার পাশে বসুন, তার কান্নাকে থামাতে চেষ্টা করবেন না, শুধু তার পাশে থাকুন। কখনো কখনো পাশে থাকাটাই সবচেয়ে বড় ওষুধ। পয়েন্ট 15, নিজের সম্পর্কে কম কথা বলা এবং অন্যদের নিয়ে ব্যস্ত থাকা। পঞ্চদশ ইশারাটি একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করতে হবে। আপনি তাকে জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? তিনি বলবেন, আমি ঠিক আছি। তোমার বাবার ওষুধ কেনা হয়নি, তোমার ভাইয়ের পরীক্ষা সামনে, ছেলেটার জ্বর হয়েছে। লক্ষ্য করুন, তিনি নিজের কথা একটিও বললেন না। পুরো কথোপকথনটি অন্যদের নিয়ে। এটি ঘটে কারণ তিনি এতটাই নিজেকে ভুলে গেছেন যে তার নিজের সম্পর্কে বলার মতো কিছুই নেই বলে মনে করেন। তার পরিচয় তার পরিবারের সবার সাথে জড়িত, কিন্তু তিনি নিজে কোথায়? মনোবিজ্ঞানে এটিকে বলে আইডেন্টিটি ফিউশন, পরিচয়ের মিশ্রণ। তিনি এতটাই অন্যদের মধ্যে মিশে গেছেন যে তার নিজের আলাদা সত্তাটুকু হারিয়ে গেছে। তিনি শুধু কারোর মা, কারোর স্ত্রী, কারোর বোন, কিন্তু তিনি নিজেকে,
সেটা তিনি নিজেও ভুলে গেছেন। তাকে তার নিজের কথা বলতে দিন। তাকে জিজ্ঞেস করুন, তুমি কি ভালোবাসো, তোমার শখ কি, তুমি কি চাও। হয়তো তিনি প্রথমে উত্তর দিতে পারবেন না, কারণ তিনি ভুলে গেছেন নিজেকে, কিন্তু এই প্রশ্নটি তার জন্য একটি দরজা খুলে দিতে পারে। পয়েন্ট 16, খাবার দিয়ে ভালোবাসা প্রকাশ করা। 16তম ইশারাটি এতটাই সাধারণ যে আমরা এটিকে কোনোদিনই ইশারা মনে করি না। তিনি আপনার পছন্দের খাবার রান্না করেন। আপনি যখন বাসায় আসেন তিনি ভালো ভালো খাবার সাজিয়ে রাখেন, আপনার জন্য বিশেষ কিছু রান্না করে অপেক্ষা করেন। আমরা ভাবি এটাই তো স্বাভাবিক, মা তো রান্না করবেনই, স্ত্রী তো খাবার দেবেনই। কিন্তু আপনি কি জানেন অনেক নারীর কাছে খাবার হলো ভালোবাসার ভাষা। তিনি যখন মুখ ফুটে বলতে পারেন না আমি তোমাকে ভালোবাসি, তখন তিনি সেই ভালোবাসা খাবারের মধ্যে ঢেলে দেন। তার রান্নার প্রতিটি মশলা, প্রতিটি উপকরণ, সেখানে তার ভালোবাসা মেশানো আছে। মনোবিজ্ঞানে এটিকে বলে অ্যাক্টস অফ সার্ভিস, সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ। তিনি কথায় নয় কাজে ভালোবাসেন। তার রান্না, তার যত্ন, তার সেবা, এগুলো তার আই লাভ ইউ বলার ভাষা। তাই পরের বার যখন তিনি আপনার পছন্দের খাবার রান্না করবেন, শুধু খেয়ে চলে যাবেন না, থামুন, তাকে বলুন অসাধারণ হয়েছে, তুমি কষ্ট করেছ, ধন্যবাদ। দেখবেন তার মুখে যে হাসিটা ফুটবে সেটা সারা দিনের ক্লান্তি মুছে দেবে। পয়েন্ট 17, দীর্ঘশ্বাস ফেলা কিন্তু কারণ না বলা। 17তম ইশারাটি আপনি প্রতিদিনই শোনেন কিন্তু কখনো গুরুত্ব দেন না। একটি দীর্ঘশ্বাস, কোনো কারণ ছাড়াই। হয়তো তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, হয়তো চা খাচ্ছেন, হয়তো এমনিতেই বসে আছেন এবং একটি গভীর দীর্ঘশ্বাস ফেলছেন। আমরা ভাবি এমনিতেই ফেলেছে, কিন্তু মনোবিজ্ঞান বলে দীর্ঘশ্বাস কখনো এমনিতেই হয় না। এটি হলো মনের একটি অচেতন প্রতিক্রিয়া। যখন ভেতরে জমে থাকা কষ্ট, হতাশা বা অবহেলার বোঝা এতটাই ভারী হয়ে যায় যে শরীর স্বয়ংক্রিয়ভাবে একটু বাতাস ছেড়ে দেয়, যেন একটু হালকা হয়। একটি দীর্ঘশ্বাস হলো একটি অসমাপ্ত কান্না, একটি অব্যক্ত আর্তনাদ, একটি নীরব প্রার্থনা। তিনি বলতে চান আমি ক্লান্ত, আমি একা, আমি ভালো নেই, কিন্তু শব্দে পারেন না, তাই একটি দীর্ঘশ্বাসে সব বলে দেন। পরের বার যখন তিনি দীর্ঘশ্বাস ফেলবেন, উড়িয়ে দেবেন না, তার কাছে যান, তার হাত ধরুন, বলুন কি হয়েছে বলো আমাকে। সেই একটি মুহূর্ত তার জন্য সবচেয়ে বড় উপহার হতে পারে। পয়েন্ট 18, অন্যের সমালোচনা সহ্য করেও কিছু না বলা। 18তম ইশারাটি নীরব সহ্যের সবচেয়ে কঠিন রূপ। পরিবারে, সমাজে, আত্মীয়দের মধ্যে তিনি প্রতিনিয়ত সমালোচনার শিকার হন। তুমি ঠিকমতো রান্না করো না, তুমি ছেলে মেয়েকে ঠিকমতো মানুষ করতে পারোনি, তোমার কারণেই এসব হচ্ছে, এই ধরনের কথা তিনি শোনেন প্রতিদিন, প্রতিনিয়ত। কিন্তু তিনি কিছু বলেন না, তিনি চুপ থাকেন, মাথা নিচু করে সহ্য করেন। কারণ তিনি জানেন তিনি প্রতিবাদ করলে বেয়াদব হবেন, খারাপ বউ হবেন, অবাধ্য মেয়ে হবেন। মনোবিজ্ঞানে এটিকে বলে ইমোশনাল সাপ্রেশন, আবেগ দমন। দীর্ঘদিন ধরে আবেগ দমন করলে মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। বিষণ্ণতা, উদ্বেগজনিত সমস্যা, এমনকি শারীরিক রোগও দেখা দেয়। তিনি যখন সমালোচনা শুনে চুপ থাকেন, তিনি আসলে ভেতরে ভেতরে ভেঙে পড়ছেন, তার আত্মবিশ্বাস ক্ষয়ে যাচ্ছে, তিনি নিজেকে দোষী ভাবতে শুরু করছেন। হয়তো সত্যিই আমার দোষ, হয়তো আমি সত্যিই কিছু পারি না। যদি আপনি এমন কাউকে চেনেন তাহলে তার পাশে দাঁড়ান, তাকে বলুন তুমি যথেষ্ট ভালো, তোমার কোনো দোষ নেই। এই কথাগুলো তার ভেতরের ক্ষতটুকু একটু একটু করে সারিয়ে তুলতে পারে। 19, সবসময় অন্যের মতামত মেনে চলা, নিজের মত না জানানো। 19 ইশারাটি একটু ভেবে দেখুন, কতবার তিনি নিজের মত বলেছেন। আজ কি রান্না হবে, তোমরা যা বলো। আমরা কোথায় যাব, তোমাদের যেখানে ইচ্ছা। তুমি কি চাও, আমার কিছু চাওয়ার নেই। তিনি সবসময় অন্যের ইচ্ছা মেনে চলেন, নিজের কোনো পছন্দ অপছন্দ জানান না। আমরা ভাবি কি ভালো মানুষ, কোনো জটিলতা নেই। কিন্তু আসল কথা হলো তিনি এতবার উপেক্ষিত হয়েছেন যে নিজের মত জানানোর সাহসটুকু হারিয়ে ফেলেছেন। মনোবিজ্ঞানে এটিকে বলে পিপল প্লিজিং,
অন্যকে খুশি করার জন্য নিজেকে বিলীন করে দেওয়া। এটি একটি আত্মরক্ষামূলক আচরণ, কারণ তিনি জানেন নিজের মত জানালে হয়তো সংঘাত হবে, হয়তো তাকে ভুল বলা হবে, হয়তো তাকে আরও অবহেলা করা হবে। তাই তিনি চুপ থেকে অন্যের মত মেনে নেন। কিন্তু এই মেনে নেওয়া তাকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। তার নিজের সত্তা, নিজের পরিচয়, নিজের ইচ্ছা সব একটু একটু করে মুছে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করুন এবং সত্যিই শুনুন। তার মতামতকে গুরুত্ব দিন। তাকে বোঝান তোমার কথারও মূল্য আছে, তোমার ইচ্ছাও গুরুত্বপূর্ণ। পয়েন্ট 20, আয়নায় কম তাকানো বা নিজের চেহারা নিয়ে উদাসীন হওয়া। 20তম ইশারাটি হয়তো ছোট মনে হবে, কিন্তু এটি একটি গভীর মানসিক পরিবর্তনের সংকেত। তিনি আগে আয়নায় তাকাতেন, নিজেকে সাজাতেন, একটু সুন্দর হয়ে থাকতে চাইতেন, কিন্তু এখন তিনি আয়নায় তাকান না। নিজের চেহারা নিয়ে কোনো আগ্রহ নেই। যে কোনো কাপড় পরেন, চুল আঁচড়ান না, সাজগোজের কথা ভাবেনই না। আমরা বলি বয়স হয়েছে, এসব আর কি, কিন্তু এটি বয়সের বিষয় নয়, এটি হলো আত্মমূল্যবোধের পতন। মনোবিজ্ঞান বলে একজন মানুষ যখন নিজের বাহ্যিক রূপের প্রতি উদাসীন হয়ে পড়েন, তখন এটি তার ভেতরের অনুভূতির প্রতিফলন। তিনি অনুভব করছেন, আমাকে কে দেখবে, আমার জন্য কে সাজব, আমি আর আগের মতো আকর্ষণীয় নই, তাই সাজার কোনো মানে নেই। এটি একটি নীরব আত্মসমর্পণ। তিনি নিজেকে ছেড়ে দিয়েছেন। তিনি আর নিজেকে ভালোবাসেন না, কারণ কেউ তাকে ভালোবাসে না, এমনটাই তিনি মনে করছেন। যদি আপনি লক্ষ্য করেন যে আপনার স্ত্রী বা মা নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিয়েছেন, তাহলে তাকে একটি সুন্দর শাড়ি উপহার দিন। তাকে বলুন, তুমি এই রঙে খুব সুন্দর দেখাও। দেখবেন তার চোখে একটা আলো জ্বলে উঠবে, যে আলো বহুদিন নিভে ছিল। আচ্ছা, এবারে পরেরটা। পয়েন্ট 21, পুরনো ছবি বা চিঠি দেখে চুপ করে বসে থাকা। 21তম ইশারাটি অত্যন্ত আবেগঘন। কখনো দেখেছেন তিনি পুরনো ছবি বের করে একা একা দেখছেন? বিয়ের ছবি, সন্তানদের ছোটবেলার ছবি, হয়তো তার বাবা মায়ের ছবি। তিনি সেগুলো ধরে চুপচাপ বসে আছেন, চোখে একটা অস্পষ্ট আবেগ, ঠোঁটে একটা বিষণ্ণ হাসি। তিনি আসলে সেই সময়ে ফিরে যেতে চাইছেন, যখন তিনি সুখে ছিলেন, যখন তাকে ভালোবাসা হতো, যখন তিনি গুরুত্বপূর্ণ ছিলেন। সেই ছবিগুলো তার কাছে শুধু স্মৃতি নয়, এগুলো তার হারানো সুখের শেষ চিহ্ন। মনোবিজ্ঞান বলে পুরনো স্মৃতিচারণা হলো বর্তমানের অসন্তোষের প্রকাশ। যখন বর্তমান আর আনন্দ দেয় না, তখন মানুষ অতীতের মধ্যে আশ্রয় খোঁজে। তাকে একা বসে থাকতে দেখলে পাশে গিয়ে বসুন, সেই ছবিগুলো একসাথে দেখুন। তাকে বলুন, চলো নতুন কিছু স্মৃতি তৈরি করি। এই কথাটি তার হৃদয়ে একটি নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। পয়েন্ট 22, হাসির আড়ালে কান্না লুকিয়ে রাখা। 22তম ইশারাটি সবচেয়ে প্রতারণামূলক, কারণ এটি দেখতে হাসি কিন্তু আসলে কান্না। তিনি হাসেন, সবার সামনে হাসেন, পরিবারের সবাই যখন একসাথে থাকে তিনি হাসেন, কিন্তু সেই হাসিটা কি আপনি কখনো গভীরভাবে দেখেছেন? সেই হাসি কি চোখ পর্যন্ত পৌঁছায়? সেই হাসির পেছনে কি সত্যিকারের আনন্দ আছে? মনোবিজ্ঞানে একটি ধারণা আছে, মাস্কিং বা মুখোশ পরা। একজন মানুষ যখন দীর্ঘদিন ধরে নিজের কষ্ট লুকিয়ে রাখেন, তখন তিনি একটি সামাজিক মুখোশ তৈরি করেন, হাসির মুখোশ। এই মুখোশ তিনি পরেন যাতে কেউ তার আসল অবস্থা বুঝতে না পারে, কারণ তিনি জানেন তার কান্না কাউকে বিব্রত করবে, তার দুঃখ কাউকে বোঝা দেবে। কিন্তু এই মুখোশের আড়ালে তিনি ভেঙে পড়ছেন, প্রতিদিন একটু একটু করে, এবং একদিন এই মুখোশটিও পরতে পারবেন না। সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে। মুখোশ সরিয়ে তার আসল মুখটা দেখুন। তাকে বলুন, আমার সামনে তোমাকে হাসতে হবে না, কাঁদতে চাইলে কাঁদো, আমি আছি, ঠিক আছে। পয়েন্ট 23, হঠাৎ করে ভবিষ্যৎ নিয়ে কথা বলা বা আমি থাকবো না জাতীয় কথা বলা। 23তম ইশারাটি সবচেয়ে গুরুতর, এবং এটি কখনোই উপেক্ষা করা উচিত নয়। কখনো কি তিনি বলেছেন, আমি তো আর বেশি দিন থাকবো না, আমি চলে গেলে তোমরা ঠিকই থাকবে, আমার পর তোমরা কে কোথায় থাকবে সেটা ভেবে রাখো। এই ধরনের কথা শুনে আমরা হয়তো বলি, এসব কি বলো, কিছু হবে না, এবং কথা শেষ। কিন্তু মনোবিজ্ঞান বলে এই ধরনের কথা, যেখানে একজন মানুষ নিজের অনুপস্থিতির কথা বলেন, এটি তার গভীর মানসিক যন্ত্রণার প্রকাশ।
তিনি হয়তো অনুভব করছেন তার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। তিনি হয়তো ভাবছেন তিনি একটি বোঝা এবং তিনি না থাকলেই সবাই ভালো থাকবে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত। এটিকে কখনো হালকাভাবে নেবেন না। তাকে আলিঙ্গন করুন, তাকে বলুন, তুমি ছাড়া আমরা অসম্পূর্ণ, তোমাকে আমাদের দরকার, তুমি কোথাও যেও না। এবং যদি এই ধরনের কথা বারবার বলেন, তাহলে অবশ্যই একজন পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলুন। পয়েন্ট 24, ভালোবাসা পেলে বিশ্বাস করতে না পারা। 24তম এবং শেষ ইশারাটি সবচেয়ে হৃদয় বিদারক। আপনি যদি হঠাৎ তাকে ভালোবাসেন, তাকে একটি উপহার দেন, তাকে ঘুরতে নিয়ে যান, তাকে বলেন আমি তোমাকে ভালোবাসি, তাহলে দেখবেন তিনি প্রথমে অবাক হন, তারপর সন্দেহ করেন, তারপর বলেন কি হয়েছে, কিছু চাও নাকি, এত ভালো হচ্ছ কেন। তিনি ভালোবাসা পেলে বিশ্বাস করতে পারেন না, কারণ এতদিন তিনি অবহেলাই পেয়েছেন, এতদিন তাকে কেউ ভালোবাসেনি। তাই হঠাৎ ভালোবাসা পেলে তিনি ভাবেন এটা সত্যি হতে পারে না, নিশ্চয় কিছু একটা কারণ আছে। মনোবিজ্ঞানে এটিকে বলে ইমোশনাল ডিপ্রাইভেশন সিনড্রোম, আবেগের অভাবজনিত সংলক্ষণ। যখন একজন মানুষ দীর্ঘদিন ভালোবাসা, মনোযোগ এবং যত্ন থেকে বঞ্চিত থাকেন, তখন তিনি ভালোবাসা গ্রহণ করার ক্ষমতাই হারিয়ে ফেলেন। তার মন একটি দেয়াল তৈরি করে ফেলে যাতে আর কষ্ট না পান। কিন্তু আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন, তাহলে হাল ছাড়বেন না। প্রতিদিন একটু একটু করে ভালোবাসুন, প্রতিদিন একটু একটু করে দেখান আপনি সত্যিই তাকে গুরুত্ব দেন। একদিন সেই দেয়াল ভাঙবে, একদিন তিনি বিশ্বাস করবেন হ্যাঁ, আমিও ভালোবাসা পাওয়ার যোগ্য। বন্ধুরা, আজকে আমরা 24টি গোপন ইশারার কথা জানলাম, যেগুলো 30 থেকে 70 বছর বয়সী নারীরা প্রতিনিয়ত দেন, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই বুঝতে পারি না। এবার একটু পেছনে ফিরে তাকান। আপনার জীবনে এমন কোনো নারী কি আছেন যিনি এই ইশারাগুলোর কোনোটি দিচ্ছেন? আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার খালা, আপনার ফুপু, তাদের কাউকে কি এই তালিকায় চিনতে পারছেন? যদি পারেন, তাহলে আজই তাদের কাছে যান, তাদের পাশে বসুন, তাদের কথা শুনুন, তাদের বলুন আমি তোমাকে বুঝি, আমি তোমার পাশে আছি। মনে রাখবেন, একজন নারী যখন চুপ থাকেন, তিনি কিছু বলছেন না এমন নয়, তিনি আসলে সবচেয়ে জোরে কথা বলছেন, শুধু আমরা শুনতে পাচ্ছি না। একটি দীর্ঘশ্বাসে তার পুরো জীবনের কথা লেখা আছে। একটি হাসির আড়ালে তার হাজার রাতের কান্না লুকানো আছে। একটি ভালো আছে এর মধ্যে তার সমস্ত ভালো নেই চাপা পড়ে আছে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এই কথাগুলো আরও মানুষের শোনা উচিত, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে লিখুন এই 24টি ইশারার মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে। এবং এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে এই ধরনের গভীর অর্থবহ কন্টেন্ট আপনি মিস না করেন। আমরা প্রতিনিয়ত মানুষের মন, সম্পর্ক, আবেগ এবং জীবনের গভীর সত্যগুলো নিয়ে ভিডিও তৈরি করি। আপনার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনার কাছের মানুষদের ভালোবাসুন, তাদের বুঝতে চেষ্টা করুন, কারণ ভালোবাসা দেখানোর জন্য সঠিক সময় বলে কিছু নেই। এই মুহূর্তটি সঠিক সময়। ভালো থাকবেন। ধন্যবাদ।